শেখ হাসিনার বর্তমান অবস্থান জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আদালত চাইলে ভারতে পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। আলাদা হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে ৪৮ দিনের রিমান্ড, এবার পলকের ২৪ ও দীপুমণির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে সমন জারি, ফ্যাসিস্টের পক্ষ নিয়ে কথার অভিযোগ সার্জিসের, অশুভ ইঙ্গিত দেখছেন রিজভী। নির্বাহী ও বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হবে না বললেন সংস্কার কমিশন প্রধান, সুপারিশ প্রণয়নে প্রয়োজন হবে বাড়তি সময়। এবং ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত নতুন নতুন গ্রাম, পানি নামায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, বাড়ছে খাদ্য ও সুপেয় পানির সংকট। সংবাদ প্রাতে দেখছিলেন একেএস টিমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আর আদালত চাইলে ভারতে পালিয়ে থাকা বিভিন্ন মামলার আসামিদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, লেবাননে থাকা বাংলাদেশিদের নিরাপত্তায় কাজ করছে সরকার। ইতালি দূতাবাসে আটকে থাকা ২০,০০০ ভিসা ছাড় করা হবে ডিসেম্বরের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রশ্নের জবাবে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে দুবাই যাওয়ার বিষয়টি আলোচিত হলেও নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ভারতে পলাতক আসামিদের আদালত চাইলে ফেরত আনা হবে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে যাওয়া যেতে পারে। ইসরায়েলি হামলার প্রেক্ষিতে লেবাননে থাকা বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। লেবাননে যারা ফিরে আসতেছে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়, এবং আমরা IOM-কে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে দিতে, যাতে করে তারা চলে আসতে পারে। এখন মুশকিল হলো যে সম্ভবত এটা এয়ারলাইন্স যে এয়ারপোর্ট, যেটা বেরুত এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাও অনেকটা রিস্কি হয়ে গেছে এখন। কাজেই আমরা সেটার জন্য বিকল্প পথে কোথাও চলে যেতে পারি, সেই চেষ্টাও করছি। ইতালি প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা ও সমস্যা সমাধানে কাজ চলছে। জমা পড়া ৪০,০০০ ভিসা আবেদনের মধ্যে ডিসেম্বরের মধ্যে ২০,০০০ নিষ্পত্তির আশাও জানান তৌহিদ হোসেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তরের অধীনে দুটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ১০ সদস্যের টাস্ক ফোর্সে থাকবে ২ জন শিক্ষার্থী প্রতিনিধি। এ সময় এক প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন এ সম্পর্কিত কোনো তথ্য নেই অন্তর্বর্তী সরকারের কাছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকেই আপসেট, সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে। ৪.৫ কোটি ডিম আমদানি করার জন্য 7টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিং করছেন, অনিয়ম হলে জরিমানা দেওয়া হচ্ছে। এছাড়া 10 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হবে প্রতিটি জেলায় জেলায়, এবং সেখানে দুজন শিক্ষার্থীর রিপ্রেজেন্টেশনও থাকবে। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আলাদা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া জুনায়েদ আহমেদ পলক ২৪ দিন, দীপুমণি ১৪ দিন, ইনু ও মেনন ৭ দিন এবং সালমান এফ রহমান ও সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে দেওয়া হয়। পর্যায়ক্রমে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এনআই নাহিদের রিপোর্ট। রিমান্ড জামিন শুনানির জন্য মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্য আসামিদের। রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, রমনা ও মোহাম্মদপুর সহ ৮টি থানার বেশ কয়েকটি মামলায় আসামিদের 10 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।
গণ আন্দোলন ঘিরে বেশিরভাগ হত্যা মামলায় আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আলাদা আলাদা মামলায় সব মিলিয়ে তাকে ৪৮ দিন রিমান্ডে দেন বিচারক। পর্যায়ক্রমে সব মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান আইনজীবী। এই যে আসামিগুলো দেখেছেন, এই আসামিগুলো কিন্তু তারা গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিভিন্ন ধরনের বৈঠক করে এবং এই আন্দোলনকে দমনের জন্য সরকারকে যে কোনো কিছুর বিনিময়ে হোক দেখামাত্র গুলি করা বা সর্বশক্তি নিয়োগ করে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও বলেছেন যে শক্ত হাতে দমন করতে হবে। এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সব মিলিয়ে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর দীপুমণি ১৪ দিন, ইনু ও মেনন ৭ দিন এবং সালমান এফ রহমান ও সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে দেওয়া হয়। এটি একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলা। এই মামলায় জুনাইদ আহমেদ পলক তাকে ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা যাত্রাবাড়ির ৪৯/৯/২৪, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, দীপু মনি এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে কয়েকটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান নূর সহ ৯ জনকে গ্রেফতার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার পর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ আবেদন করেন। বাদীর জবানবন্দির রেকর্ড শেষে মামলার আবেদন গ্রহণ করা হয়। তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে, গেল ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিষোদগার করেন উর্মি, যেখানে সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। সাময়িক বরখাস্ত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের পক্ষে না নিয়ে ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার বিকেলে তিতুমির কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সমন্বয়করা বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত কাজ করার কথা ছিল তা করতে পারছে না। তাদেরকে যুগের পর যুগ সময় দেয়া হবে না বলেও সতর্ক করেন তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, কাজ করতে না পারলে চেয়ারে বসে সুবিধা নেওয়া যাবে না। সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নিবে, সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে, সে কিভাবে একটি দলের পক্ষ নয়। এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এই দেশটি কোন দালালদের জন্য? জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কি দালালি করার জন্য? এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থার আওতায় আনতে হবে। সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি ও খুলনার বিচারকের কর্মকাণ্ড দেশের জন্য অশুভ ইঙ্গিত মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা সরকারের উপর জনগণের ক্ষোভ সৃষ্টির চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা জরুরি বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। মঙ্গলবার সকালে শেরপুরের ঝিনাইগাতি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে পানির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্ব দেন বিএনপি নেতারা। প্রত্যয় জানান বানভাসী মানুষের পাশে থাকার। আমাদের রাজনীতিতেই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সেবা করা, সেটির মধ্যে আছি আমরা। এবং আমাদের এই রিলিফ কাজ চলবে পুনর্বাসন এবং
এগ্রিকালচার যেটা আছে সেটা দেওয়ার পরে আমরা এটাকে সমাপ্ত করি। এইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নীতিমালা অনুযায়ী উজানের দেশ এবং ভাটির দেশ সমন্বিতভাবে যদি নদীকে শাসন এবং নদীর সত্যিকার অর্থে পুনর্খনন এবং পরবর্তীতে নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করার সামগ্রিক চেষ্টা থাকে তাহলেই সম্ভব। রাজধানীর গুলশানে ডেঙ্গু সচেতনতায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা লুটপাটের টাকায় দেশে অস্থিরতার চেষ্টা করছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত। স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয় তারা আছে, তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে। জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড মন্থর গতিতে চলছে অভিযোগ করে পতিত স্বৈরাচারের দোসররা কিভাবে দেশ ছাড়লো সে নিয়ে প্রশ্ন তুলেন তিনি। 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্থর গতি বলে মনে হচ্ছে। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করুন। এদিকে ফরিদপুর জেলা বিএনপি কার্যালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের গতি বাড়ানোর তাগিদ দেন বিএনপি নেতারা। স্বাধীনতা পেয়েছি আমরা, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাহী ও বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হবে না, মিলেমিশে কাজ করতে হবে বললেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। সোমবার পূর্ণাঙ্গ কমিশনের সদস্যদের নিয়ে বৈঠক শেষে কথা বলেন তিনি। 90 দিনের মধ্যে সম্পূর্ণ সংস্কারের প্রস্তাবনা তৈরি সম্ভব নয় জানিয়ে কমিশন প্রধান জানান, এমন কিছু প্রস্তাব করা হবে যাতে জনগণের সত্যিকারের উপকার হয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দ্বিতীয় বৈঠক করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সহ সব সদস্যরা। বৈঠক শেষে কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান জানান, বিচারিক আদালতে বিচারের দীর্ঘসূত্রতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা তৈরিতে প্রাধান্য দিচ্ছে কমিশন। একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। আমরা এটা কিভাবে নিরসন করা যায় সেইটার দিকে আমরা নজর দেব। মামলার খরচ, আপনারা শহরে আমরা থাকি কোট প্যান্ট পরি চলি, গেলে গ্রাম দেশ দিয়ে আসে সে লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। 90 দিনের মধ্যে সম্পূর্ণ সংস্কারের প্রস্তাবনা তৈরি সম্ভব নয় জানিয়ে কমিশন প্রধান জানান, এমন কিছু প্রস্তাব করা হবে যাতে জনগণের সত্যিকারের উপকার হয়। আমাদেরকে বেতন দিল ইয়েতে, এই পয়সাটা আমরা কেন খাবো? তো সুতরাং ওই সেপারেশন অফ জুডিশিয়ারি যদি বলেন, কমপ্লিট সেপারেশন জুডিশিয়ারি বলতে কিচ্ছু নেই, কোনোটাই নেই। অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারবে না। এই যদি কোর্ট না থাকে, বিচার বিভাগ যদি না থাকে, দেশ চলতে পারবে না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ পৃথকীকরণের সুযোগ কম, তবে নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে প্রস্তাবনা দিবে কমিশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম, তবে পানি কমে আসা শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির। ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। থেমে থেমে বৃষ্টি হয় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 2 লাখ মানুষ। ঘরবাড়িতে পানি উঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও সুপেয় পানির চরম সংকট। ত্রাণ সহযোগিতা না পাওয়ার আক্ষেপ বানভাসী মানুষের। আমরা খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, পোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দাগাড়ি করে খাওয়া খাইতে দিতারি না, কিছু না, কোনো সাহায্য পাইতেছি না। আপনারা যদি আমরা একটু সাহায্য করুন, সবচেয়ে উপকার হইব আমরা। তবে বানভাসী মানুষের মাঝে ওষুধ ও শুকনো খাবার বিতরণের কথা জানায় প্রশাসন। যেগুলো নতুন প্লাবিত মানুষজনকে রেস্কিউ করে নিয়ে আসছি। ওনারা অনেকে আশ্রয় কেন্দ্রে আছে, ওনারা অনেকে হয়তো পার্শ্ববর্তী চেয়ারম্যানের বাসায় বা স্থানীয় মেম্বার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছে। আর আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ। জেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তলিয়েছে আমন ধান ও শীতকালীন সবজি। প্রথমে হচ্ছে গইলে পানি, তারপর রান্নাঘরে পানি, তারপর বর করে পানি। খুবই কষ্ট করতেছি, 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। এই ধান নষ্ট হয়ে গেছে, এখন বাড়িতে পানি উঠছে, গরু আছে নিয়ে টাকা সম্ভব না বাড়িতে। বিশাল বন্যা, বাড়ি ঘরে পানি উঠে গেছে গা। এই টাকার মতো বা খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। শেরপুরে বন্যার পানি কমলেও ভোগান্তি চরমে উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। নষ্ট হয়েছে আমন ধান ও সবজির আবাদ। লক্ষ লক্ষ টাকার মাছ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা আঙ্গ বাড়ি ঘর তলায় গেছে, আমরা 8 সেকেন্ডে রয়েছি। আমার ঘর দর ব্যাগ ভাঙ্গে গেছে, আমি কতবার থাকতেছি, মানুষের বাড়ি থাকতেছি। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।